কর্ণালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা বা অর্থাৎ এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট। এটা আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে দেখো, তাহলে দেখবে আমাদের ৩ নম্বর এখানে ইউনিটটা আছে, সেখানে এটা আছে। এর আগে আমরা দুটো ইউনিট আমরা আলোচনা করে নিয়েছি। ইউনিট 2 থেকে যেটা, সেটা আজকে আমরা আলোচনা করব যে এই যে আছে এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট, এইটা আমরা আলোচনা করব। তার আগে আমরা দুটো টপিক কমপ্লিট করে নিয়েছি। এইভাবে আমরা পুরো যে 14টারে 16টা টপিক আছে পুরোটাই কমপ্লিট করবো। আশা করি তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তা শুরু করা যেটা আজকে দেখো কি বলছে, পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট। তার আগে আমরা জেনে নেবো যে পরিবেশ আন্দোলন বা এনভায়রনমেন্টাল মুভমেন্টটা কি। ইভেন্ট মানে যেসব ঘটনা ঘটেছিল, পরিবেশ পরিবেশের সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা, সমস্যা সমাধানের চেষ্টা করা, পরিবেশ সংরক্ষণ করা, বৈচিত্র্য রক্ষা করা ও পরিবেশের মান উন্নয়নের উদ্দেশ্যে যে আন্দোলন করা হয় তাকে পরিবেশ আন্দোলন বলে। যেমন চিপকো আন্দোলন এবং নর্মদা আন্দোলন, আরো যে আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অনেকগুলো যে আন্দোলন ছিল সেটাকে বলা হয়। যেমন কি পরিবেশের সমস্যা, পরিবেশের ফলে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে, পরিবেশকে ক্ষতি করার ফলে যে সমস্যা, সেগুলো আকর্ষণ করা ও তার সমাধানের চেষ্টা করা, এবং পরিবেশ সংরক্ষণ করা এবং তার বৈচিত্র্যকে সংরক্ষণ করা, এইগুলো হচ্ছে। এবং পরিবেশের মানকে উন্নয়নের উদ্দেশ্যে যে আন্দোলন করা হয় তাকেই বলা হয় পরিবেশ আন্দোলন। তা বুঝতে চাই মানে পরিবেশকে রক্ষণ করা, তাকে তার সংরক্ষণ করা, তার বৈচিত্র্য রক্ষা করা, তাকে তার সমস্যার সমাধান করা, ইচ্ছা এই যে এইগুলো নিয়ে যে একটা অনেক অনেকগুলি উদ্দেশ্য নিয়ে যে আন্দোলন হয় তাকে পরিবেশগত আন্দোলন বলে। ঠিক আছে? যেমন চিপকো আন্দোলন এবং নর্মদা আন্দোলন। পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য কি? পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য হলো যে ব্যক্তি, গোষ্ঠী, প্রশাসন, সরকার প্রভৃতি বিভিন্ন স্তরে সেই ধারণাকে মুক্ত করা যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, এবং উদ্ভিদ, প্রাণী ও মানুষ পরিবেশের উপাদানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ভিত্তিতে পরস্পর সহযোগী হবে। মানে এই কারণ উদ্দেশ্য হলো যে পরিবেশকে মানুষ সংরক্ষণ করতে হবে, মানুষের একে অপরের সঙ্গে অন্তঃসম্পর্ক, এটাকে মানুষের বজায় রাখতে হবে। যে হ্যাঁ, যে মানুষ পরিবেশ, মানুষের পরিবেশ আলাদা নয়, আমরা একে অপরের সঙ্গে ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পর নির্ভরশীলভাবে বেঁচে আছি। এটাকে আমাদের সব মানুষের সচেতন করতে হবে, তাহলে কি পরিবেশের অবনটা কম হবে এবং মানুষের পরিবেশটাকে সংরক্ষণ করতে সচেতন হবে। তারপর কি আছে, আমরা এবার কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করবো যেগুলো তোমার পরীক্ষা খুব সম্ভব ভারতের যে আন্দোলন ঘটেছিল সেগুলো একবারে প্রথম থেকে আলোচনা করব। আর এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে এগুলো, ঠিক আছে? প্রথম হচ্ছে বিষ্ণু আন্দোলন, বিষ্ণু মুভমেন্ট 1730 সালে। বিষ্ণুই সম্প্রদায়ের মানুষরা হিন্দু ধর্মাবলী ছিল। এদের সম্প্রদায়ের গুরু হলেন গুরু জম্ভেশ্বর। জম্ভেশ্বর 1451 থেকে 1503, এটা ভারতের প্রথম যদি বলা যায় খুব প্রাচীনতম একটা পরিবেশ আন্দোলন। এরা রাজস্থানে, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশের সংলগ্ন অঞ্চলে বাস করতো। তারা বৈষ্ণব কি এটা সম্প্রদায়, কি হিন্দু সম্প্রদায়। বৈষ্ণব সম্প্রদায় মানুষ। এরা কি ছিল? হিন্দুর বৈষ্ণব সম্প্রদায়। পরিবেশকে প্রত্যাহিত জীবনের সঙ্গে অঙ্গ বলে মনে করেন। প্রত্যেক দিনের জীবনচর্চায় তারা 20টি নিয়ম মেনে চলতেন, মানে জীবনকে তারা 20টি নিয়ম মেনে চলতেন, যেগুলো তাদের সেই নিয়মগুলির মধ্যে একটি ছিল সজীব গাছ কাটবো না, পরিবেশকে রক্ষা করবো। ডু নট কাট গ্রিন ট্রি, সেভ দ্য এনভায়রনমেন্ট। মানে তারা যে জীবনে 20টা নিয়ম মেনে চলতো, কারকে চুরি করবো না, কার হিংসা করবো না, সবাই মিলেমিশে থাকবো, এবং তার মধ্যে একটা ছিল যে সজীব গাছ কাটবো না। তাই তারা ছিল ডু নট কাট গ্রিন ট্রি, সেভ দ্য এনভায়রনমেন্টাল। সেটা ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু অমৃতা দেবী ছিল এদের প্রধান আন্দোলনের মূল নেতা, এবং এদের মূল হচ্ছে যে 1730 সালে 363 জন নিরস্ত বৈষ্ণব সম্প্রদায়ের সাধারণ মানুষের পরিবেশ রক্ষায় আত্মবলিদানের ঘটানো হয়। এখানে খেজরি কুণ্ডকাণ্ড বা খেজুর আলী গণহত্যা বা বিষ্ণু আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের ছোট গল্প আছে। গল্পটা হচ্ছে এখানকার রাজা ও তার রাজবাড়ি প্রাসাদ তৈরি করার জন্য সেই গ্রামের খেজুরি গাছ কাটার, মানে একটা খেজুরি অঞ্চল গ্রামের গাছ কাটার আদেশ দেন। সেখান থেকে সেই গাছকে রক্ষা করার জন্য সে গ্রামের মানুষ সেইগুলো গাছগুলোর সাথে জড়িয়ে থাকে, এবং সেখানে কিন্তু রাজার যেহেতু নির্দেশ ছিল, তাদের কর্মচারীরা সেই মানুষ সমত গাছগুলো কেটে দিয়েছে। এটা ছিল সব থেকে ভারতের ইতিহাসে সবথেকে একটি মর্মান্তিক ঘটনা, যেটা খুব মানে ভয়ানক, যে মানুষ সমেত গাছ যেমন যারা জড়িয়ে থাকে, সেই গাছ সময় তারা কুড়লে মানুষকে, এই যে 363 জন সবাইকে একসাথে কেটে দেওয়া হয়, যে তারাও মারা যায় এবং গাছও তারা কেটে তার বাড়ি, রাজার আদেশে তারা গাছ কেটে নিয়ে রাজার প্রাসাদ তৈরি করে। এটা হচ্ছে ভারতের সব থেকে দুঃখজনক ঘটনা। এখানে কি মনে রাখবে, বিষ্ণু আন্দোলন কবে হয়েছিল? বিষ্ণু আন্দোলন করেছে 1730 সালে, এটা মনে রাখবে। এবং সেখানে কি ছিল, তার তার স্লোগান ছিল ডু নট গ্রিন ট্রি, ডু নট কাট গ্রিন টি, সেভ দ্য এনভায়রনমেন্ট, এটা মনে রাখবে। এখানে নেতৃত্বে কে ছিলেন? মমতা দেবী। এবং এই তিনটা জিনিস মনে রাখবে। কত সালে? 1730,
অমৃতা দেবী, তার স্লোগানটা কি ছিল এবং কোথায় হয়েছিল? রাজস্থানে, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, সংলগ্ন বসে, ঠিক আছে? এটা রাজস্থানে, ম্যাক্সিমাম রাজস্থানেই হয়েছিল, ঠিক আছে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশে এসব অঞ্চলে। যদি পরীক্ষা ডায়রি পড়ে পাঞ্জাবি, রাজস্থানে দিবে, ঠিক আছে? এটা। তারপর আমরা যাবো চিপকো আন্দোলন। এটা একটা চিপকো মুভমেন্ট, যেটা তোমরা জানো 1973 সালে হয়েছিল। তো জানি 1970 সালে, মূলত 1973 সালে এপ্রিল মাসে কোথায় ছিল? উত্তরাখণ্ডে। তাহলে কত সালে হচ্ছে? 1973 সালে উত্তরাখণ্ডে, গাড়োয়াল জেলায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিপকো আন্দোলন কোথায় ছিল? উত্তরাখণ্ডে, গাড়োয়াল জেলায়। মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো কথা অর্থ হলো জড়িয়ে ধরা। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামের বাসীরা গাছ জড়িয়ে ধরলে এবং ঠিকাদারের গাছ কাটতে পারতো না, মানে তারা গাছকে জড়িয়ে হয়েছিল। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছকে জড়িয়ে, গাছকে কেমন জড়ি করে আছে। এটা ভারতের একটা ঐতিহাসিক ঘটনা, যে কি মহিলারা কিভাবে গাছে জুড়ে তারা রেখেছে, ঠিক আছে? দেখিয়েছিল। তো গান্ধীবাদী নেতা ছিলেন, গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা। পরীক্ষা প্রচুর দিন বলেন এটা আসে, কে? সুন্দরলাল বহুগুণা এবং শ্রী শ্রী চণ্ডীপ্রসাদ ভট্ট এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। শ্রী ভাট পরিবেশ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দশালী গ্রাম স্বরাজ মন্ডল সংঘ বা DGSS নামে একটি সমবায় সংস্থা 1964 সালে গড়ে তোলেন। এটা মনে রাখবে। তা কত সালে হয়েছিল? 1973 সালে। কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড হয়েছিল। কে নেতৃত্বে ছিলেন? গান্ধীবাদী নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, শ্রী চন্দ্রপ্রসাদ ভট্ট, দুজন ইম্পর্টেন্ট ছিলেন, এটা মনে রাখবে। হ্যাঁ। আর এখানে যে স্বরাজ করেছিল তার দশলী গ্রাম স্বরাজ মন্ডল গঠন করা হয়েছে, যাতে 1964 সালে। এটাও তো ইম্পর্টেন্ট নেই, কিন্তু এই তিনটা ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড হয়েছিল। নেতা কে ছিল? সুন্দরলাল বহুগুণা এবং চন্দ্রপ্রসাদ ভট্ট, এটা মনে রাখবে। তার বিষ্ণুতে কে ছিল? বিষ্ণুতে ছিল তোমার বিষ্ণু আন্দোলনে ছিল অমৃতা দেবী। এখানে ছিল যে চন্দ্রপ্রসাদ ভট্ট, সুন্দরলাল বহুগুণা, এটা মনে রাখবেন। তারপর আমরা চলে এপিক্য আন্দোলন, এপিক্য মুভমেন্ট 1983 সালে হয়েছিল। ভারতের সালগা ভালো করে মনে রাখতে হবে কোথায় হয়েছিল। ভারতের পরিবেশ আন্দোলনের তালিকা দক্ষিণ ভারতে, এটা তাহলে কোথায় হয়েছিল? দক্ষিণ ভারত। আর এটাকে তাহলে কোথায় হয়েছিল? তোমার চিপ হয়েছিল উত্তরাখণ্ড, মানে উত্তর ভারতের, উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা, ঠিক আছে? আগে এটা উত্তরপ্রদেশ ছিল, এখন উত্তরাখণ্ডের নতুন রাজ্যের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলা, এটা মনে হয় উত্তর ভারতের। আর তোমার এপিকটা হয়েছিল দক্ষিণ ভারতের কর্ণাটকে, ঠিক আছে? এই কর্ণাটক রাজ্যে, এটা মনে রাখবে। ভারতের পরিবেশ আন্দোলনের তালিকায় দক্ষিণ ভারতে এপিক আন্দোলনের বিশেষ স্থান অধিকারী 1983 সালে। এটা কত সালে? 1983 সালে সেপ্টেম্বর মাসে কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলা, এটা মনে রাখবে, উত্তর কান্নাড় জেলায় চিপকো আন্দোলন সমতুল্য একটি আন্দোলন ঘটেছিল, এপিকো আন্দোলন নামে পরিচিত। তা চিপকো আন্দোলনের সমতুল্য আন্দোলনে এপিকো আন্দোলন, এই আন্দোলনের নেতা ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে, ঠিক আছে? এটি মনে রাখবে, এটা পাণ্ডুরঙ্গ হেগড়ে ছিলেন প্রধান নেতা। মানে নেতা ছিলেন পাণ্ডুরং হেগড়ে, এটা একটা ভালো ইম্পর্টেন্ট মনে রাখবে। এলাকা কি মনে রাখবে? কোথায় হচ্ছে? দক্ষিণ ভারতে ছিল। নেতা কে ছিল? কর্ণাটক রাজ্যে ছিল। এবং কত সালে? 1973 সালে। দেখা যাচ্ছে পাণ্ডুরং হেগড়ে ছিল দক্ষিণ ভারত কর্ণাটক রাজ্যের কন্নড় জেলায়। স্লোগান ছিল, একটা স্লোগান ছিল ফাইভ 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 ছিল। ফাইভ এফ তোমার এফ ফাইভ ছিল কি? তোমার ফাইভ আছে ফুড, ছিল ফাইভ ফুড, ফুডার, এগুলা ছিল ফুডার। তারপর ছিল এখানে ফুয়েল, তারপর ছিল ফাইবার ফার্টিলাইজার, ফাইবার আর ফার্টিলাইজার। এই পাঁচটা ছিল। ফুডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার, এর ছিল মূল স্লোগান। তার যেমন ছিল কি, তার চিপকো কি ছিল? তোমার চিপকো মুভমেন্ট ছিল যে, এই যে তোমার বুঝনে ছিল কি, যে কারণ ডু নট কাট গ্রিন টি সেভ দ্য এনভায়রনমেন্ট, এখানে ছিল 5S। এটা পরীক্ষা আসেন তোমার, ফুডার, ফুয়েল, ফাইবার এবং তোমার ফার্টিলাইজার, এটা সংরক্ষণের মূল উদ্দেশ্য ছিল। তারপর যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এটা হচ্ছে 1978 সালে, এটা মনে রাখবে। এটা দক্ষিণ ভারতের কেরালা যে পালকক জেলায় একটি ক্রান্তীয় বিস্তীর্ণে ট্রপিক্যাল মেন ফরেস্ট উপত্যকার নাম ছিল সাইলেন্ট ভ্যালি। এই যে এটার নাম সাইলেন্ট ভ্যালি উপত্যকা মানে পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চলে উপত্যকা আছে, সব এখানে আছে। নদী গেছে, পেরিয়ার নদী। এখানে 1800 হেক্টর সাইলেন্ট ভ্যালি নিবিড় বৃষ্টিরণ্য নামের জন্য বিখ্যাত। এখানে নিবিড় ঘন বৃষ্টিরণ্য ছিল, ঠিক আছে? এটা তো দক্ষিণ কত ছিল? দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে পালকড় জেলায় ক্রান্তীয় বৃষ্টিরণ্যের ঢাকা, ঠিক আছে? সাইলেন্ট ভ্যালি অঞ্চলটি বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য 1978 সালে কেরালাটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা কেরালা সাহিত্য পরিষদ KSSP উদ্যোগে একটা আন্দোলন শুরু করা হয়। তা ভারতের প্রথম ব্যাপক ও সংগঠিত আন্দোলন হয়। এটা 1900 এবং এটা কত 2002 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি লাভ করে। তা দেখো, এটা ভারতবর্ষ কেরালার এই যে ছবিটা, এটা ছিল তোমার সাইলেন্ট ভ্যালি অঞ্চল। তাহলে কত ছিল? এটা মনে হয় কোথায় হয়েছিল? 1978 সালে কেরালা হয়েছিল। কেরালার পালক্কড় জেলায়
এবং সালিমের 1978 সালে হয়েছিল, এবং এখানে শেষের সংস্থার নাম কি হয়েছিল, এটা কাতার হয়েছিল, কোনো ব্যক্তিগত নয়, একটা সংস্থা দ্বারা। সংস্থার নাম কি? কেরালা শাস্ত্র শাস্ত্র সাহিত্য পরিষদ। একটা যদি পরীক্ষা পড়ে, এটা কোন নদী থেকে? পেরিয়ার, পেরিয়ার নদী তীরে অবস্থিত, পেরিয়ার। সালাই নদী কত? পেরিয়ার নদীর তীরে অবস্থান করছে, এটা মনে রাখবে একটু যদি পড়ে। আর কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পায়? 2012 সালে। তারপর কি বলবো আমরা? নর্মদা মাচা আন্দোলন। নর্মদা মাচা আন্দোলন যে হচ্ছে 1979 সালটা প্রচুর করে বারবার সালটাই পরীক্ষা পড়ে, কত সাল নর্মদা ছেড়েছিল। এবং নর্মদা মধ্যপ্রদেশের গুজরাট যেটা প্রধান নদী, তাহলে কি এটা কি কোথাও কোন রাজ্য ছিল? মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্যে হয়েছিল। নর্মদাটি এই দুই রাজ্যের প্রধান নদী নর্মদা। এর অববাহিকা আদিবাসীরা মানুষের বাসভূমি, অন্য সংকুলে বাস্তুতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এই অববাহিকা খুবই সংবেদনশীল। নর্মদা নদীর উপর গুজরাটের সর্দার সরোবর বাঁধ নির্মাণের ভিত্তি করে নর্মদা মাচা হয়েছিল, আন্দোলন হয়েছিল। তাহলে আন্দোলন কি হয়েছিল? এই যে নর্মদা নর্মদা নদী, তারপর এই ড্যামটা হয়েছিল না, এই ড্যামের ড্যাম করার ফলে কি হয়েছে, তার পার্শ্ববর্তী জল জমে পার্শ্ববর্তী অঞ্চলে দিয়েছিল, যেখানে জীব বৈচিত্র্য সেগুলো সব ধ্বংস হয়ে যায়, মানে জলে ডুবে যায়। এর জন্য খুবই আন্দোলন করে যে ড্যামটা করার জন্য, কিন্তু পথে ড্যামটা হয় এবং অনেক কিছু দিয়ে। এই আন্দোলন নেতৃত্বে সমাজকর্মী মেধা পাটেকর, বাবা আম্বেদকর, এটা ভেরি ইম্পর্টেন্ট। নর্মদা মাচাকে দিয়েছে মেধা পাটেকর এবং বাবা আমতি। দেশ বিদেশে অসংখ্য মানুষ এই আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। লেখিকা অরুন্ধতী রায় এবং চলচ্চিত্র শিল্পী আমির খান এই আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল। তাহলে এটা কি বলবে? কত সালে হয়েছিল? 1989 সালে। কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ, গুজরাটের নর্মদা নদীর উপর। এটা কি ছিল? সর্দার সরোবর, কি ড্যামটার নাম কি? সর্দার সরোবর ড্যাম। এই যে ড্যামটা সর্দার সরোবর ড্যাম নিয়ে তৈরি হয়। কে নেতৃত্বে কে ছিলেন? মেধা পাটকের এবং বাবা আমতে। আর এই যে তেহরি ড্যাম, আমাদের তেহরি ড্যাম আছে, তেহরি বা বাঁধ বা থ্রি ড্যাম, তেহরি ড্যাম কনফ্লিক্ট 1978 সালে ছিল। তেহরি ড্যাম এর কারণ হলো ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ড। এটা কোথায়? এটা উত্তরাখণ্ডে। এটা তাহলে আমি কি বললাম? উত্তরাখণ্ডে কি বললাম? উত্তরাখণ্ডে তেহরি ড্যাম পেলাম, উত্তরাখণ্ডে আবার চিপকোটেও পেলাম, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ প্রচেষ্টা, এই যে বাঁধটা আছে তেহরি, এটা এটা ভাগীরথী নদী ছিল, এই নদী এখানে জলটা গেছে এখান দিয়ে, কিন্তু এখানে বাঁধ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তবে প্রশাসন এই বিশেষজ্ঞদের মধ্যে বাঁধটি ছিল 9 থেকে রিক্টার স্কেল ভূমিকম্প সহ্য করার ক্ষমতা। মানে এই অঞ্চলটা কি হয়, এটা পাহাড়ি অঞ্চল আর হিমালয় অঞ্চল, মানে কি এখানে ভূমিকম্প আতঙ্কিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ভূমিকম্প আতঙ্কিক, ঠিক আছে। কিন্তু বলছে এই ড্যামটা 9.0 রিক্টার স্কেল ভূমিকম্প সহ্য করার ক্ষমতা আছে। যে বনাঞ্চল নষ্ট হচ্ছে তার 10 গুণ বেশি গাছ তার আবার লাগানো হবে। বাস্তুচ্যুত মানুষের উপযুক্ত ক্ষতি, মানে এখানে যে এই যে ড্যামটা বলে, এই যে পার্শ্ববর্তী যে গাছগুলো ছিল, এই যে বনের যে উঁচু গাছ পাহাড়ে, সেটা সব ডুবে যায়। কিন্তু তার থেকে বেশি গাছ সরকার থেকে অনেক গাছ লাগানো হয়, এবং যারা আশপাশ যাদের জমি ছিল, মানে ভিটে বাড়ি ছিল, তাদেরকে অনুযায়ী সাহায্য। তখন বাঁধ করা হয় কেন? দেখো, একটা তো কিছু জিনিস ভালো কথা, কিছু জিনিস ক্ষতি হবে, বা কিছু জিনিস ক্ষতি করলে ভালো করলে ক্ষতি হবে, কোনো কোথাও না কোথাও। এই ব্যান্ডটা দেওয়ার ফলে কি উত্তরপ্রদেশ, পাঞ্জাব হরিয়ানা যে হারে চাষবাস হচ্ছে, তা এই ড্যাম থেকে তার জল সব সারা। আজকে দিয়ে আমরা বলি যে ভাতের ধানের গামলা বা ভান্ডার বলা হয়, তা উত্তরপ্রদেশ, পাঞ্জাব হরিয়ানা যেভাবে ধানটা নয়, সব এই ড্যাম থেকে জল যায়, ঠিক আছে। কারণ কিছু না কিছু হতে হবে, নাহলে এই জল সব পাকিস্তান আমাদের সিন্ধু দিয়ে বঙ্গোপসাগর, আরব সাগরে চলে গেল, ঠিক আছে। যাই হোক, আমরা বুঝতে পারলে জিনিসটা, যে তার মানে 6টার মতো আমরা পড়লাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। তবে পড়তে হলে আরো কিছু তোমাকে আমি জানিয়ে দেবো, ফাইনাল আমি রিভিউ করবো। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, এবং যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধু শেয়ার করে দাও। তারপরে টোটাল তাহলে আমরা 6টা পড়লাম, এবং এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। বিশেষ করে বারো বললাম যে কি মনে রাখবে, কত কোথায় কোন নাম কি, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, এবং তা কে কে নেতা ছিল, এইটা ভালো করে মনে রাখবে এগুলো, ঠিক আছে। আমি দেখছিলাম। থ্যাংক ইউ। আমি চ্যানেলটা আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো, এইটা তোমার পিডিএফটা তোমার যদি চাও তাহলে ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা, যদি ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।